আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় লিসেনার্স, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। যার যার অবস্থান থেকে যে যেখান থেকে আমাকে শুনছো সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমার এই ইউটিউব চ্যানেল হরর বাংলা অফিসিয়াল বিডির পক্ষ থেকে। বাংলা ভাষাভাষী যে যেখান থেকে আমার গল্প শুনছো, গল্প শোনো, সকলের কাছে অনুরোধ থাকবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য, এবং যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে আরেকটা নতুন গল্পে তোমাদেরকে স্বাগতম। এনায়েত রাসূলের কলমে লেখা আজকের গল্প কৃষ্ণদোপার প্রেতাত্মা। গল্প যাওয়ার আগে সকলের কাছে একটা অনুরোধ থাকবো, মিথ্যা কুসংস্কারকে বিশ্বাস করো না। মিথ্যা কুসংস্কার সমাজে রটাবে না। ভূতের গল্প শোনা, বিশ্বাস করা না করা কেবল তোমাদের উপর নির্ভর করে। তবে একজন মানুষ আমরা এরকম দেখব না যারা ছোট কাল থেকে ভূতের গল্প শুনে শুনে বড় হয়নি। তাই আজকে আমরা তোমাদের সামনে সেই ধরনের কিছু গল্প উপস্থাপন করার চেষ্টা করব। এনায়েত রাসূলের কলমে লেখা কৃষ্ণদোপার প্রেতাত্মায় গল্প পাঠে আমি বাদুর রায়হান আছি তোমাদের সঙ্গে যথারীতি। শব্দ সাউন্ড এডিটিং এ তাহমিনা রায়হান মিম। পোস্টার ডিজাইন করেছেন আরিফিন রায়হান অনন্ত। হলের নাম আমাদের দেশে যে কত গ্রাম আছে তার অসংখ্য মনে হয় কারো জানা নেই। আমার জানা রয়েছে 4টি গ্রামের নাম, আর প্রতিটি গ্রামের সঙ্গেই রয়েছে আমার আত্মীয়তার সম্পর্ক। আমার 2 ফুপু স্বর্ণা এবং রত্না। স্বর্ণা ফুপুর বিয়ে হয়েছে যে গ্রামে, সেই গ্রামের নাম আমতলি। রত্না ফুপুর বিয়ে হয়েছে কাঁঠালতলিতে। কাকতালীয়ভাবে আমার বাবা বিয়ে করেছেন এমনই একটি ফলের নামের গ্রামে, যে গ্রামের নাম জামতলি, আর আমাদের গ্রামের নাম নিমতলি। এই নিমতলি নামটা নিয়ে মামারা সব সময় বাবার সঙ্গে দুষ্টুমি করেন। বলেন, আমাদের জামতলি মিষ্টি বোনটিকে নিমতলি তেতো ছেলের হাতে তুলে দিয়েছি আমরা। আমাদের গ্রামের তেতো বলার আমার খুব রাগ হয়, কিন্তু বাবার রাগ হয় না। মামাদের কথা শুনে বাবা মিটমিট করে হাসেন। তো সেই নিমতলিতেই বেড়াতে এসেছি। সেন্টু মামা খবর পেয়ে আমাকে মামার বাড়িতে নিয়ে এসেছেন। সেখানে আমাদের আনন্দেই কাটছে দিনগুলো। মামাদের পুকুর পাড়ের একটা কাঠবাদাম গাছ আছে, সেই গাছে উঠে বাদাম পাড়ার চেষ্টা করছি। এমন সময় শুনতে পেলাম ডাকটা নয়ন। সেন্টু মামা বলেছেন ভেবে নিচে তাকালাম, কিন্তু মামাকে দেখতে পেলাম না। তার বদলে চোখে পড়লো অন্য একটা লোকের উপর। দেখলাম ন্যাড়া মাথা, উদ্যম গা, ধুতি পরা এক বুড়ো গাছের নিচে দাঁড়িয়ে আছে। আমার চোখে চোখ পড়তে এসে বলল, তাড়াতাড়ি নেমে আয়, কথা আছে। মামা বাড়িতে আমাকে কে তুই তুই করে কথা বলে না, অথচ এই লোকটা দিব্যি তুই তুই করে কথা বলে যাচ্ছে। লোকটা কে? অচেনা লোকটাকে তুই করে কথা বলা দেখে একটু বিরক্ত নিয়েই গাছ থেকে নেমে এলাম, কিন্তু নামার পর দেখলাম লোকটি অপরিচিত কেউ নয়, সে আমাদের গ্রামের কৃষ্ণ ধোপা। বাবা তাকে কৃষ্ণ কাকা বলে ডাকেন, আমি ডাকি কৃষ্ণ দাদু বলে। আমি জিজ্ঞাসা করলাম, দাদু তুমি এখানে যে, কোথা থেকে এলে? কৃষ্ণধোপা বললেন, এসেছি নিমতলি থেকে, তোকে দেখার জন্য। তোর মায়ের মনটা ছটফট করছে, শরীরটা ভালো নেই তো, তাই আমি এলাম তোকে নিয়ে যাবার জন্য। এক প্রশংসনীয় চরিত্র কৃষ্ণধোপার। কারো কোনো সাহায্যের প্রয়োজন হলে সে জীবনপণ করে তাকে সাহায্য করবে। আমাদের বাড়িতে ছোট কাকু ছাড়া আর কোনো পুরুষ নেই, তাই কারো কোনো প্রয়োজন হলে খবর পাঠানো হয় কৃষ্ণধোপাকে। সেও সততার সঙ্গে সেই অনুরোধ পালন করে যায়। আর সম্ভবত মা আমাকে নিয়ে যাবার জন্য পাঠিয়েছেন। আমি বললাম, তোমাকে একটু অপেক্ষা করতে হবে দাদু, মা ফিরে এলে তার কাছে বলে তারপর তোমার সঙ্গে যাব। সেন্টু মামা কোথায় যেন গিয়েছে, সেখান থেকে ফিরে এলে সব কথা তাকে জানাবো। মায়ের শরীর খারাপ শুনে মামা বললেন, বুবুকে দেখতে তো আমার যাওয়া উচিত, কিন্তু কাল পরশু যেতে পারবো না, তারপরে গিয়ে দেখে আসবো। আপনি নয়নকে নিয়ে যান, তবে এখন তো বিকেল হয়ে গেছে, রাতটা থেকে কাল যান। কৃষ্ণধোপা বলল, না বাবা, থাকা সম্ভব নয়, রাতের একটা মিটিং আছে তালতলা শ্মশান ঘাটের ওদিকে, আমাকে যেতেই হবে। মামা বললেন, কিন্তু যেতে যেতে তো রাত হয়ে যাবে, যেতে হবে তো সারাটা পথ হেঁটে। নয়নকে অন্ধকারে এতটা পথ হেঁটে যেতে পারবে? কৃষ্ণধোপা বললে, তুমি তো জানো না বাবা, ওর বাবাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, ওর প্রতি কি আমার কোনো মায়া কম? তুমি কোনো চিন্তা করো না, নয়নকে কোনো কষ্টই দেব না, কষ্ট হবে না যেতে যেতে। মামা বললেন, তাহলে যান। নয়ন, তোর মাকে বলিস আমি সব সময় পেলে তোর মাকে দেখতে আসবো। জামতলি থেকে নিমতলি যেতে
হাঁটা পথ ছাড়ার কোনো উপায় নেই। সেই পথে আবার পুরোটা মেঠো পথ, আঁকা বাঁকা উঁচু নিচু, কোথাও পথের মাটি সরে গিয়ে তৈরি হয়ে গেছে গর্ত, কোথাও পানি জমে তা সরবরাহ হয়ে আছে। সেই পথ দিয়ে হেঁটে যেতে যেতে বারবারই আমি হোঁচট খেয়ে পড়ছি। কৃষ্ণদোপা স্বচ্ছন্দে হেঁটে যাচ্ছে, কোনো ক্লান্তি নেই, কোনো সমস্যা যেন তাকে স্পর্শই করতে পারছে না। যেতে যেতে আমি জিজ্ঞাসা করলাম, নিমতলি আর কত দূরে? কৃষ্ণদোপা বলল, এই তো এসে গেছি, আর মতো 3 মাইল। তোর বাড়ি থেকে তোর মামার বাড়ির দূরত্ব 7 মাইল। 7 মাইল? এত দূরে মামাদের বাড়ি? দূরত্বের কথা শুনে আমার অবাকই লাগলো। কৃষ্ণদোপা বলল, মামার বাড়ি দূরে হওয়া ভালো, তাতে আদর যত্ন বেশি পাওয়া যায়। নয়তো কি? আমার মামার বাড়ি কত দূরে জানিস? পুরো 31 মাইল। হেঁটে যেতে 1.5 দিন লেগে যায়, কিন্তু তাতে কি? মামার বাড়িতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে শুরু হতো আদর যত্নের পালা। কত কিছু যে খাওয়াতো, মামি নানি সবাই মিলে খাওয়াতো। কি সুন্দর ছিল সেই দিনগুলো। আবেগে কৃষ্ণদোপার কণ্ঠে বুঝলাম। আমি বললাম, মামা বাড়িতে এখন আমি অনেক কিছু খেয়েছি, মাছ খেয়েছি। কৃষ্ণদোপা এমনভাবে কথাটা বলল যে মাছ না খাওয়া হলে মামার বাড়ি আসাটাই যেন বৃথা। কিন্তু আমি তো রোজই মাছ খেয়েছি, মামাদের পুকুরের মাছ কোনো অভাব নেই। সেই কথা বললাম তাকে। শুনে সে বলল, ইস, কথাটা আগে বলিসনি কেন? তাহলে পুকুরের মাছ ধরে খাওয়া যেত। বললাম, মামা তো থাকতেই বলেছিল, তুমি রাজি হলে না, বললে কোথাও যেন তোমার মিটিং আছে। কৃষ্ণদোপা বলল, তা অবশ্য ঠিক, একটা মিটিং আছে বই কি, তবে ওটাকে মিটিং না বলতে পারিস পরিচিতি সভা। আমি যে সমিতির নতুন সদস্য, সেই সমিতির পুরনো সদস্যরা আজ আমার সঙ্গে পরিচিত হবেন। তুমি কি কোনো সমিতির সদস্য দাদু? জিজ্ঞাসা করলাম আমি। কৃষ্ণদোপা বলল, অশরীরদের সমিতি, নতুন সদস্য। আমি বললাম, এমন সমিতির নাম তো কখনো আমি শুনিনি বাপু। কৃষ্ণদোপা বলল, তোর শুনবার দরকার নেই, তোর মামা বাড়ির কথা বল। কি কি মাছ খেয়েছিস? বললাম, বারবার মাছের কথা তুমি তুলে আমার মনটা খারাপ করে দিচ্ছ কেন দাদু? কোনো মাছের সাথে মন খারাপ কি সম্পর্ক? অনেক সম্পর্ক জানো। সেন্টু মামা আজ দুপুর থেকে একটা বড় রুই মাছ ধরে এনেছে। মামি বলেছে রাতে ধোপোয়াজা করে রান্না করতে। ইচ্ছে ছিল মজা করে খাবো, কিন্তু তার হলো কই? তুমি গিয়ে সব কিছু এলোমেলো করে দিলে। কৃষ্ণদোপা বলল, আমি ইচ্ছে করে তোকে আনতে যাইনি রে, তোর জন্য তোর মায়ের মনটা কেমন করছিল, তাই তো যেতে হলো। মন খারাপ করিস না, তোর জন্য আজই রুই মাছের ব্যবস্থা করে দেব। বললাম, হাট বাজার সব বন্ধ হয়ে গেছে, কোথায় পাবে রুই মাছ? কৃষ্ণদোপা বলল, মাছ কি শুধু হাট বাজারে পাওয়া যায় রে? তাহলে আর খাল বিল রয়েছে কেন? এইসব নিয়ে তোকে ভাবতে হবে না, একটু পা চালিয়ে চল দেখিনি। বাগকুল বাজার পেরোতেই অন্ধকার নেমে এলো। পথ দেখার আরো কষ্টকর হয়ে দাঁড়ালো আমার জন্য। বারবার হোঁচট খাচ্ছি, আবার উঠে যাচ্ছি। যেতে যেতে পথটার ওপর রীতিমতো বিরক্ত হয়ে গেল। তাই জিজ্ঞেস করলাম, অনেকটা পথ তো এলাম, আর কত দূর? কৃষ্ণদোপা বলল, এবার কিন্তু সত্যি এসে গেছি, আর মাত্র মাইলখানেক বাকি আছে। ওই যে দূরে টিম টিম করে আলো জ্বলছে, ওটা চিপে পাড়া, তারপর কুমোর পাড়া, তারপর একটু এগুলোই এসে যাবে নিমতলি। তুই এত প্রশ্ন করিস না তো, তাড়াতাড়ি চল। বলছি না আমার কাজ আছে? এই কি সমস্যা? একটা কথা জিজ্ঞাসা করলে জবাবে অনেকগুলোর কথা উত্তর দেয় কৃষ্ণদোপা। তাই আর কথা না বাড়িয়ে পিছু হাঁটতে চললাম। আর কিছুক্ষণ হাঁটার পরে আমার জিপাড়ায় পৌঁছে গেলাম। একটা দিঘির পাড় দিয়ে যাচ্ছি, হঠাৎ থমকে দাঁড়িয়ে কৃষ্ণদোপা বলল, দাঁড়া, মাছের গন্ধ পাচ্ছি, দিঘিটা রুই মাছ আছে। আমি বললাম, পুকুর মাছ থাকলে মাছের লাফালাফির শব্দ পাওয়া যায়, গন্ধ তো পাওয়া যায় না। তুমি গন্ধ পেলে কি করে দাদু? কৃষ্ণদোপা রেগে গিয়ে বলল, খেকে উঠলো, তা জেনে তোর কি লাভ? প্রশ্ন করে আমাকে মাথা দৌড়া দিচ্ছিস। চুপচাপ দাঁড়িয়ে থাক দেখিনি, আমি মাছ ধরে আনি। একথা বলে আর দাঁড়ালো না কৃষ্ণদোপা। ছড়ছড় করে দিঘির জলে নেমে পড়লো। তারপর জট করে পানির ভেতরে হাত ঢুকিয়ে একটা রুই মাছ তুলে আনলো। সেই মাছটা আমার হাতে দিয়ে বললো, এটা তোর কাছেই রাখ, আমার হাতে থাকলে মাছ আর আস্ত থাকবে না। কেন মাছ আস্ত থাকবে না কেন? কথাটা অর্থ না বুঝতে পেরে জিজ্ঞাসা করলাম আমি। কৃষ্ণদোপা বলল, আবার প্রশ্ন করা শুরু করলি? সবকিছু জানতে চাস কেন রে? তাতে নিজের ক্ষতি। বললাম, একটা প্রশ্ন জিজ্ঞাসা না করে স্বস্তি পাচ্ছি না, জিজ্ঞাসা করব? কৃষ্ণদোপা গম্ভীর কণ্ঠে বলল, কর দেখি। বললাম, অন্ধকার রাতে বকের মতো খপ করে মাছটা কেমন করে দৌড়লে বাপু? আমার তো বিশ্বাসই হচ্ছে না। কৃষ্ণদোপা বলল, আমার কাজ আছে, আমি করেছি, এখন বিশ্বাস করা না করা তোর ব্যাপার। কেমন করে বিশ্বাস করব বলো? মাছ ধরার সময় তোমার হাতটা বগের গলার মতো লম্বা হয়ে গিয়েছিল,
কোনো মানুষের হাত হঠাৎ করে কি এত লম্বা হতে পারে? ভেবে পাচ্ছি না। ভূতের হাত তো লম্বাই হয়, হয় না? গভীর কণ্ঠে জিজ্ঞাসা করলাম কৃষ্ণদোপা। আমি বললাম, ভূতের হাত তো লম্বা হয় মানে? কিন্তু তুমি তো ভূত নও, তুমি তো মানুষ, আমার কৃষ্ণ দাদু। আমার কথা শুনে কৃষ্ণদোপা ফি করে হেসে দিয়ে বলল, আমি যে মানুষ একথা তোকে কে বলেছে? আমি তো ভূতও হতে পারি। আমি বললাম, তুমি যাও নও তা, শুধু আমাকে ভয় পাইয়ে দিচ্ছ কেন দাদু? কৃষ্ণদোপা বলল, ভূত হয়ে আর মানুষ হই তোর কোনো ক্ষতি হবে না আমাকে দিয়ে, তুই বরং একটু তাড়াতাড়ি হাঁটলে আমার উপকারী হয়। সময় তো শ্মশান ঘাটের সবাই যোগ দিতে হবে সময় মতো। তারপর কৃষ্ণদোপার সাথে কথা বলতে ইচ্ছে হলো না, আবার আগের মতো হোঁচট খেয়ে খেতে খেতে এগিয়ে চললাম। তবে এবার আর বেশিক্ষণ হাঁটতে হলো না, একটু পরে আমরা আমাদের বাড়ির উঠোনে পৌঁছে গেলাম। কৃষ্ণদোপা তখন বলল, যাক বাবা, ভালোই ভালোই এসে গেছি, মাছটা তোর মায়ের হাতে দিয়ে বলিস দুপয়া করে দিতে, আমি চললাম রে। সন্ধ্যা শেষ হতেই রাত মাত্র শুরু হয়েছে। চারপাশের ঘরগুলো থেকে উঠোনে আলো এসে পড়েছে। আমাদের রান্নাঘরে আলো জ্বলছে, আমার হাতে জ্বলছে মাঝারো আকৃতির একটা রুই মাছ। ওটা নিয়ে রান্নাঘরে যাব না, সরাসরি মায়ের কাছে ভাবছি। এমন সময় হ্যারিকেন হাতে মা এসে দাঁড়ালেন সামনে। মা কিছু জিজ্ঞাসা করার আগেই আমি জিজ্ঞাসা করলাম, মা কোথা থেকে এলে? মা বলল, চম্পার সাথে গল্প করে এলাম। তুই এলি কোথা থেকে? বললাম, যেখানে গিয়েছিলাম সেখান থেকে এলাম, জামতলি থেকে। মা বলে, তা তো বুঝলাম, কার সঙ্গে এলি? বললাম, কার সঙ্গে এসেছি সেটা তো ইম্পর্টেন্ট নয় মা, ইন্টারেস্টিং নয়, আগে বলো তুমি কেমন আছো? মা মিষ্টি করে হাসলো আমার কথা শুনে। তারপর বললেন, ভালো আছি রে বাবা, তো এবার বল এত রাতে এলি কি করে সেন্টু? বললাম, সেন্টু মামা আনবে কেন? যাকে পাঠিয়েছিলে সেই তো নিয়ে এসেছে, তার কাছ থেকে এসেছি, তাই তোমার সঙ্গে দেখা না করে উনি চলে গেলেন। মা বলেন, বুঝলাম না তোর কথা, তুই বলতে চাইছিস তোকে আনার জন্য নিমতলি থেকে কাউকে জামতলি পাঠিয়েছি? বললাম, হ্যাঁ পাঠিয়েছো, আমাকে দেখার জন্য তোমার খুব ইচ্ছে হচ্ছিল তাই বললে। মা বলল, চোখের আর হলেই তো সবকিছু তোর জন্য ছটফট করে। দুদিন ধরে মন ছটফট করছিল, কিন্তু তোকে নিয়ে আসার জন্য তো আমি কাউকে পাঠাইনি। তাছাড়া বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই, চাইলে কি পাঠাতে যায়? কে গিয়েছিল তোকে আনার জন্য? বললাম, কৃষ্ণদোপা। কে? কার নাম বললি? কৃষ্ণদোপা, দোপার বাবা। আমি তাকে দাদু বলি, তুমি বলো কৃষ্ণ কাকা। মা বললেন, তা তো বলি, কিন্তু কৃষ্ণ কাকা তোকে আনতে গিয়েছিল এ কি বলছিস তুই? তোর মাথা টাটকা ঠিক আছে তো? বললাম, মাথা আমার ঠিকই আছে মা, কৃষ্ণ দাদুর সাথে সেন্টু মামারও কথা হয়েছে, তুমি তাকে পাঠিয়েছো, এখন থেকে সেখানেই সেই কথা না বলি সে চলে গেছে, তার মানে তোমার মাথা ড্যামেজ হয়ে গেছে। মা বোকার মতো তাকালেন আমার দিকে, তারপর বললেন, বলিস কৃষ্ণ কাকাকে তোকে আনতে গিয়েছিল? কৃষ্ণ কাকার খবর জানিস? কোন খবর? বিরক্ত আর কৌতূহল মেশানো চোখে আমি তাকালাম মায়ের দিকে। একটা সহজ ব্যাপারটাকে শুধু পেঁচিয়ে তুলছেন তিনি। মা বললেন, গতকাল রাতে ডায়রিয়া হয়ে সে মারা গেছে, সকালে তালতলি শ্মশান ঘাটে তাকে পোড়ানো হয়েছে। কিন্তু মা, কৃষ্ণ দাদুর সঙ্গেই তো আমি এসেছি, সে আমাকে একটা মাছও ধরে দিয়েছে। এই দেখো দেখো সেই মাছটা তুলে ধরে আমি মাকে দেখার চেষ্টা করছি। ঠিক সে সময় কে যেন ছৌ মেরে আমার হাত থেকে মাছটাকে ছিনিয়ে নিল। মা চোখ বড় করে তাকালেন এদিক সেদিক, আর আমি মাকে বললাম, এক চিৎকার দিয়ে মাকে জড়িয়ে ধরলাম, মা তাহলে এরা কারা ছিল?